কাকসার বনকাটি রায়বাহাদুর বাড়ির কালী পুজো শুরু হয়েছিল রাজা বল্লাল সেনের আমলে। পরিবারের প্রবীণ সদস্য অনিল রায় জানান, যখন অবিভক্ত বাংলা ছিল তখন রাজা বল্লাল সেন পূর্ববঙ্গের রাজা ছিলেন। শত্রু আক্রমণে বিতাড়িত হয়ে তিনি গুরুদেব তান্ত্রিক আচার্য মহেশ্বর প্রসাদ বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে পদ্মা ও গঙ্গা নদী পেরিয়ে ভারতের পশ্চিমাঞ্চলে পৌঁছান। এরপর অজয় নদ ধরে তিনি বর্তমানে কাকসার এই বনাঞ্চলে আসেন। গুরুদেব এখানে তন্ত্র সাধনা শুরু করেন এবং বন কেটে গ্রাম গড়ে তোলেন। সেই থেকেই গ্রামের নাম বনকাটি। অনিলবাবু আরো জানান, প্রথম দিকে এই পুজোয় নরবলি প্রচলন ছিল, সময়ের সঙ্গে সঙ্গে তা বন্ধ হয়ে গিয়েছে। এখন মহিষ বলির রীতি চলে আসছে। পুজোটি সম্পূর্ণ তান্ত্রিক মতে হয়ে থাকে। পুজোর আগের রাতে পরিবারের বয়োজ্যেষ্ঠ সদস্য শ্মশানে গিয়ে গোপন তান্ত্রিক কর্ম সম্পাদন করেন। শ্মশান থেকে সংকেত পাওয়ার পর মন্দিরে ফিরে আসেন। তখনই শুরু হয় মূল পুজো। এই পুজোটা হচ্ছে যখন অবিভক্ত বাংলা ছিল, তখন রাজা বল্লাল সেন পূর্ববঙ্গে, মানে অধুনা পূর্ববঙ্গে তখন রাজা ছিলেন। শত্রুদের দ্বারা আক্রান্ত হওয়ার পর সেই দেশ থেকে যখন বিতাড়িত হওয়ার সময় জলপথ ছাড়া পথ ছিল না। নৌকা যোগে পদ্মার থেকে গঙ্গার থেকে সাঁকাই ঘাটে অজয় ধরে উনি চলে আসেন এই পশ্চিমাঞ্চলে, মানে ভারতের পশ্চিমাঞ্চলের দিকে এগিয়ে আসেন। আসার পর তারপরেতে ইলামবাজার পার হয়ে, বর্তমান যে ইলামবাজার ব্রিজ আছে সেই ব্রিজ পার হয়েও বেশ কিছুটা আসার পর উনি দেখেন একটা সুযোগ্য চ্যানেল রয়েছে। সেই চ্যানেল ধরে নৌকা নিয়ে এগুতে থাকেন ওনারা সকলেই। রাজা যখন বাংলাদেশ থেকে চলে আসেন তখন ওনার গুরুদেবকে সঙ্গে নিয়ে এসেছিলেন, আরো লোকজন নিয়ে এসেছিলেন। ওনার গুরুদেবের নাম হচ্ছে তান্ত্রিক আচার্য মহেশ্বর প্রসাদ বন্দ্যোপাধ্যায়। তিনি এই ইলামবাজার ঘাট পার হয়ে আসার পর যখন সাতকারণে আসেন, এসে দেখেন যে হ্যাঁ, সুযোগ্য একটি চ্যানেল পথ রয়েছে। সেই চ্যানেল পথ ধরে নৌকা নিয়ে এগিয়ে এসে 1.5 কিলোমিটার আসার পরে উনি কিন্তু নৌকা থামান এবং এইখানে নেমে যান ওই তান্ত্রিক আচার্য মহেশ্বর প্রসাদ বন্দ্যোপাধ্যায়, এবং রাজাকে বলেন, বল্লাল সেনকে বলেন, তুমি এই চ্যানেল ধরে পশ্চিম দিকে এগিয়ে যাও। পশ্চিম দিকে এগিয়ে শেষ প্রান্তে গেলে দক্ষিণ দিকে তাকালে তুমি উঁচু ঢিপি দেখতে পাবে, সেইখানে রাজ্যপাট আবার নতুন স্থাপন করো। সেই জায়গাটি হচ্ছে
শেষ চ্যানেলের সীমান্ত হচ্ছে বিষ্ণুপুর বিল। বর্তমান রেকর্ড অনুযায়ী বিষ্ণুপুর মৌজার বিল মাঠ, সেখান থেকে ওই উঁচু ঢিপি মানে শ্যামারূপার মন্দির। আচ্ছা, ওইখানে উনি গিয়ে রাজ্যপাল স্থাপন করলেন, আর তান্ত্রিক আচার্য এখানে থেকে গেলেন বনকাটি। তখন বনকাটি ছিল না, বন, জঙ্গল। সেই জঙ্গলে থেকে যাওয়ার পরে উনি আস্তে আস্তে সেই বনকে কেটে গ্রাম তৈরি করলেন। তখন নাম হলো বনকাটি, বন কেটে গ্রাম। দিয়ে এখানে উনি মায়ের পুজো তন্ত্র সাধনা নিয়ে মগ্ন থাকলেন, জঙ্গল জায়গা। অতএব এখানে আগে তো সেই আমলে অনেক নরবলি ইত্যাদি হয়েছে। তার পরিপ্রেক্ষিতে এখন বর্তমানে মহিষ বলিতে চলে এসছে। আমাদের এই পুজো হয় তান্ত্রিক মতে, মানে ঘটবাড়ি আনার আগে রাত্রি 9টা বাজলে আমাদের মধ্যে যে বয়োজ্যেষ্ঠ থাকে এবং সক্রিয় থাকে তাকে পাঠানো হয় শ্মশানে। শ্মশানে গিয়ে কিছু কর্ম করার পর ওখান থেকে সাংকেতিক পেলে ওখান থেকে উঠে মন্দিরে ফিরে আসে। আচ্ছা, শ্মশানের ওপরে যে কাজ চলে তৎকালীন কিন্তু সে উন্মুক্ত, বস্ত্রবিহীন থাকে। তারপরে ওই মানে ইয়েটা পেলে পরে তারপরে কাপড় চোপড় পরিধান করে আবার লোকালয়ে ফিরে আসে। ফিরে আসার পর তারপরে মায়ের পূজা জন্য বাড়ি তোলার জন্য সময় হয়। তখন 9:30 বাজে যখন, তখন প্রথম গুরুদেবের অনুমতি নিয়ে, তারপরে ভক্তবৃন্দ যারা থাকেন তাদের অনুমতি নিয়ে মায়ের বাড়ি আনা হয় এবং তারপরে তন্ত্রমতে পূজায় বসা হয়। এই পূজা রাত্রি 10টার থেকে আরম্ভ হয়ে যায়, হলে পরে ভোর সকাল সূর্যোদয়ের আগে শেষ হয়, কি সূর্যোদয়ও হয়ে যায় তারপরের দিন। ভোগ পূজা আরতি স্তবপাঠ ইত্যাদি হতে হতে হয়ে যায়। রাত্রেবেলাতে এটা আমাদের পূজাটা হয়। পূজার পরে যজ্ঞটা হয় চতুর্মুখী যজ্ঞ। 4 জন ব্রাহ্মণ একযোগে বসে যজ্ঞটা সমাধান করেন, চতুর্মুখী যজ্ঞ বলা হয় একে। আর ব্যাপার হচ্ছে, আমরা দেখলাম হিসাবে যে রাজা বল্লাল সেন যখন ওইখানে রাজা হয়েছিলেন তখন তান্ত্রিক আচার্য এখানে কালী পুজো আরম্ভ করেন। আচ্ছা, তারপরে রাজার অবর্তমানে তার ছেলে রাজা লক্ষণ সেন যখন ওখানকার রাজা হন, ওই গড়ের রাজা হওয়ার পর ওনার সভাকবি হন কবি জয়দেব। তা কবি জয়দেবের 995-96 হয়ে গেল বৎসর, আর এই ব্যক্তি তার আগের পুরুষের, তাহলে আরো 30 যোগ করলে প্রায় 920-25 হয়ে যায়। তা ব্যাপার হচ্ছে, এই ব্যক্তি তৎকালীন এখানে এই পুজো আরম্ভ করেছিলেন। এইভাবেই চলতে আছে। আমরা সেই তন্ত্রমত ছাড়া পুজো করি না, কারণ একটা ছাগল বলি দিতে হয়, একটা ভেড়া বলি দিতে হয় এবং একটা মহিষ বলি দিতে হয়, এবং যজ্ঞের জন্য 5 থেকে 7 কেজি ঘি লাগে, এবং ওই 4 জন ব্রাহ্মণ মিলে বেলপাতা পোড়ানো হয়। তারপরেতে মায়ের ভোগ আরতি ইত্যাদি হয়। তারপরের দিন মানে সূর্য উদয় হয়ে যায়। এইভাবে পুজো চলে। পুজো পরদিন মহিষ বলির যে প্রসাদ শেষে সেটা, মহিষের যে বলি হয় সেটার যে প্রসাদ, সেটা কি গ্রহণ করা হয় না জলে দেওয়া হয়? না, মহিষটা বলি করার পর আমাদের একটা নির্দিষ্ট জায়গা আছে, সেই জায়গাতে রেখে আসতে হয় শিবা ভোগের জন্য। শিবা ভোগ মানে শেয়াল কুকুর ইত্যাদি সমস্ত সব যারা আছে মায়ের ভক্ত তারা সব সেটা গ্রহণ করে, সেই জায়গাতে রেখে আসতে হয়। আর এই বলিটা হয় একদম শেষে যজ্ঞের পর।
তারপরে পূর্ণাহুতি হয়, বলি হওয়ার পরে পূর্ণাহুতি হয়, পূর্ণাহুতির পর ভোগ আরতি ইত্যাদি হয়, স্তবপাঠ স্তোত্রপাঠ ইত্যাদি সবই হয়। এইভাবে আমাদের পুজো কিন্তু চলে আসছে। কত বছরে পা দিলে এবছর? হ্যাঁ, এবছরের পুজো কত বছর হলো? হাজার প্রায় 10-11 হয়ে গেল। 1010 বছর? হ্যাঁ, 11 বছরে পা। হ্যাঁ। আপনার নাম? মানে আমার নাতিকে নিয়ে আমরা এখন 17তম পুরুষে হাঁটছি। 17তম পুরুষে। নাতিরা নাই ঘরে, দেখাতাম। বড় নাতি এখন নিজে পুস্তক ধরে পুজো করায়, তার বাবা বসে পুজো করে, মানে ছেলে করায়, বাপ করে বসে আসনে। আপনার নাম? হ্যাঁ, আপনার নাম? আমার নাম হচ্ছে অনিল রায়, বনকাটি বাড়ি, পশ্চিম বর্ধমান। আপনি কততম পুরুষ? হ্যাঁ, আপনি কততম পুরুষ? আমি হচ্ছে 15তম পুরুষ।